আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগতম। আজ 20 জুলাই রবিবার। আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো 22 বিধায়কের টিকিট কর্তন, ঘনিষ্ঠ মন্ত্রীদেরও কড়া বার্তা মুখ্যমন্ত্রীর। পঞ্চায়েত গঠনে ভূমিকা বিধায়কদের, ক্ষুণ্ণ মুখ্যমন্ত্রীর। একাংশ মন্ত্রী বিধায়কের কেন্দ্রে অরুণোদয়ের মতো প্রকল্প রূপায়ণের অগ্রগতি নিয়ে অসন্তোষ। জনগণ খারাপ পাওয়ার মতো আচরণ করবেন না, নিয়ন্ত্রণ করুন পিএ ঘনিষ্ঠদেরও। বিরোধী ঐক্যের স্বার্থে অখিল গৌরব বিবাদ মেটানোর প্রয়াস হিরেন অজিতের। রাইজর দলকে চড়াই বিরোধী জোটের ইঙ্গিত দেবব্রত শইকিয়ার। অস্ত্রের মুখে মহিলাকে ধর্ষণের চেষ্টা, শ্রীভূমিতে গ্রেফতার ভিনধর্মী যুবক। শোচনীয় অবস্থা হাইলাকান্দি সনবিল সড়কের কাদার কারণে আটকা পড়ছে যানবাহন, জনদুর্ভোগ। বাল্যবিবাহ, সপ্তগ্রাম জিপি সদস্যের বিরুদ্ধে মামলা নিকটতম প্রতিদ্বন্দ্বীর। এবং সর্বশেষ খবরটি হল পুনির মুখে রুকনিতে স্নান করতে গিয়ে নিখোঁজ কিশোর। এবারে শুনুন বিস্তারিত খবর। মুখ্যমন্ত্রী পই পই করে বলে দিয়েছেন পঞ্চায়েত গঠন প্রক্রিয়ায় দলের কোনো বিধায়ক যাতে জড়িত না হন, কারণ গ্রাম পঞ্চায়েত সদস্য পদে নির্বাচিতদের গরিষ্ঠ সংখ্যকই বিজেপির সদস্য। তাই সভাপতি নির্বাচনে কারো পক্ষ নিলে সেটা হবে দলে বিভাজনের বীজ রোপণ করা। কিন্তু মুখ্যমন্ত্রীর সেই বার্তা কানেই তুলেননি একাংশ বিজেপি বিধায়ক, সরাসরি জড়িত হয়েছেন সভাপতি নির্বাচনে। তাই শুক্রবার লোকসভা ভবনে বিজেপি বিধায়কদের সঙ্গে বৈঠকে সতর্ক করে দিয়েছেন মুখ্যমন্ত্রী, আমার কথা শুনেননি, আমিও শুনব না কারো কথা। 22 জনই বিধায়কের টিকিট কাটবই। শুধু পঞ্চায়েত গঠনে বিধায়করা জড়িত হওয়ার খুব শুধু নয়, যেসব মন্ত্রী বিধায়কের কেন্দ্রে অরুণোদয়ের মতো সরকারের ফ্ল্যাগশিপ প্রকল্প রূপায়ণে ডিলেমি হচ্ছে, তাদেরও ছাড়েননি মুখ্যমন্ত্রী। ঘনিষ্ঠ মন্ত্রী থেকে বিধায়ককে এ নিয়ে চাচাশুলা ভাষায় কথা শুনিয়েছেন তিনি। ফলে শুক্রবার দলের বিধায়ক সাংসদদের সঙ্গে মুখ্যমন্ত্রীর বৈঠকের পর থেকে বিজেপির অভ্যন্তরীণ রাজনীতি অন্য খাতে বইতে শুরু করেছে। মুখ্যমন্ত্রী স্পষ্ট করে দিয়েছেন 64 জন গেরুয়া বিধায়কেই ফের টিকিটের আশা করে লাভ নেই। দলের অভ্যন্তরীণ সমীক্ষার রিপোর্টের কথা উল্লেখ করে তিনি বলে দেন, প্রথম সার্ভেতে যা হবার হয়েছে, পরের সার্ভের রিপোর্ট খারাপ এলে আমি কাউকে বাঁচাতে পারবো না। ফলে 26-এর ভোটের আগে টিকিট আতঙ্ক শুরু হয়েছে বিজেপি বিধায়কদের। কোন কোন বিধায়কের ভাগ্যের টিকিট জুটবে না তা নিয়েও চর্চা শুরু হয়েছে। দলীয় সূত্রে খবর, বৈঠকে যারাই নিজের পক্ষে সাফাই দিতে গিয়েছিলেন তাদেরও কড়কে দিয়েছেন মুখ্যমন্ত্রী। তেরস গোলার মতো চা উপজাতি বিধায়ককে তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, তৈরি থাকুন আগামীবার হারের জন্য। বিজেপি সূত্রে খবর, চা উপজাতিদের জন্য সরকারের করণীয় কিছু বিষয় মুখ্যমন্ত্রীর সামনে তুলেছিলেন দুলিয়াজানের বিধায়ক। কিন্তু মুখ্যমন্ত্রী জবাব দেন, চা উপজাতিদের জন্য সরকার যা করছে, স্বাধীনতার পর কোনো সরকার সেটা করেনি। কিন্তু এত কিছু করার পরও সরকারের কাজে তাহলে আস্থা নেই বিধায়কের। তারপর তেরস গোয়ালাকে সতর্ক করে দেন তিনি, 26-এর ভোটে হার অপেক্ষা করে রয়েছে আপনার জন্য। বিধায়কদের নিজেদের কেন্দ্রে সরকারি প্রকল্প রূপায়ণের প্রক্রিয়া ত্বরান্বিত করে প্রকৃত সুবিধাভোগী চিহ্নিত করার উপরও জোর দিয়েছেন তিনি। অরুণোদয় সহ বিভিন্ন প্রকল্পে সুবিধাভোগীর সংখ্যা টার্গেটে পৌঁছেনি বিভিন্ন কেন্দ্রে তথ্য তুলে ধরে এ নিয়ে বিধায়কদের সতর্ক করে দেন মুখ্যমন্ত্রী। 26-এর বিধানসভা ভোটের আগে হাতে আর বেশি সময় নেই, তাই বিভিন্ন বিধানসভা কেন্দ্রে সরকারি প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা করেন বিধায়ক সাংসদদের বৈঠক ডেকেছিলেন মুখ্যমন্ত্রী। দলের প্রায় সব বিধায়ক সাংসদ ছিলেন বৈঠকে। প্রদেশ বিজেপি সভাপতি দিলীপ শইকিয়া, সাধারণ সম্পাদক রবীন্দ্র রাজু এবং প্রভারী হরিশ দ্বিবেদীও বৈঠকে যোগ দেন। বিজেপিতে যোগদানের অপেক্ষায় থাকা 3 বিধায়ক শশীকান্ত দাস, বসন্ত দাস, কমলাক্ষ দেব পুরকায়স্থ বৈঠকে ছিলেন। মিশন রঞ্জন দাস সহ কয়েকজন প্রাক্তন সাংসদও ছিলেন সেখানে। জানা গেছে বৈঠকে মূলত সরকারি প্রকল্পের অগ্রগতি নিয়ে আলোচনা হয়েছে। কিন্তু একাংশ বিধায়ককে সরাসরি টার্গেট করে তাদের ব্যর্থতাকেও বুঝিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী। উল্লেখ্য, মাস 5 আগেও বিজেপির বিধায়ক সাংসদদের সঙ্গে বৈঠক করেন তিনি। সেখানে কোনো বিধায়কের পিএ কিংবা ঘনিষ্ঠ কোনো লোক যাতে জনগণের সঙ্গে খারাপ ব্যবহার না করেন বলে দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। কিন্তু তার সেই সতর্কবার্তা সত্ত্বেও একাংশ বিধায়ক যে পিএ দমন করেননি,
বৈঠকে ফের উল্লেখ করেন তিনি, মুখ্যমন্ত্রীর নির্দেশ, বুট এগিয়ে আসছে, যাদের পিএ সুপার বিধায়ক হয়ে মানুষের সঙ্গে খারাপ ব্যবহার করছেন তারা নিজেদের পিএ দমন করুন, ঘনিষ্ঠ লোকদেরও নিয়ন্ত্রণ করতে হবে যাতে জনগণ কোনো কারণে অসন্তুষ্ট না হন, বিধায়কদেরও সংযত হয়ে জনগণের খারাপ পাওয়ার মতো কোনো কাজ না করতে বলেছেন তিনি। পরবর্তী খবর, বিরোধী ঐক্যের স্বার্থে অখিল গৌরব বিবাদ মেটানোর প্রয়াস হিরেন অজিতের, রাইজোর দলকে ছাড়াই বিরোধী জোটের ইঙ্গিত দেবব্রতর। 26-এর বিধানসভা ভোটে বিজেপিকে পরাস্ত করতে বিরোধীদের ঐক্যবদ্ধ হওয়া ছাড়া আর কোনো উপায় নেই। বিরোধী নেতারা সেটা মানছেন, কিন্তু অখিল গগৈর সঙ্গে কংগ্রেস নেতৃত্বের বনিবনা হচ্ছে না কিছুতেই। সংবাদ মাধ্যমে গৌরবকে টার্গেট করে যাচ্ছেন অখিল, প্রত্যাঘাত করছে কংগ্রেসও। পরিস্থিতি এমনই দাঁড়িয়েছে যে অখিলকে বাদ দিয়েই বিরোধী জোট গঠনের পথে এগোচ্ছে কংগ্রেস, এমনই ইঙ্গিত মিলেছে। জোট গঠনের জন্য কংগ্রেসের উপর ক্রমাগত চাপ দিয়ে যাচ্ছেন অখিল গগৈ, কিন্তু প্রদেশ কংগ্রেস সভাপতি গৌরব গগৈ তাতে সাড়া না দেওয়ায় শুক্রবার ক্ষুণ্ণ হয়ে তির্যক ভাষায় গৌরবকে আক্রমণ করেছেন অখিল। কিন্তু এর জবাব দিতে গিয়ে শনিবার বিরোধী দলনেতা দেবব্রত শইকিয়া যা বলেছেন তার সারমর্ম হচ্ছে অখিলের দলকে বাইরে রেখেই জোটের পথে এগোচ্ছে কংগ্রেস। জোট গঠন নিয়ে অখিলের হুমকির জবাব দিয়ে শনিবার দেবব্রত বলেন, সিপিআই, সিপিএম, জাতীয় পরিষদ ইত্যাদি দলের সঙ্গে জোট রয়েছে আমাদের, কেউ তো এই ধরনের প্রতিক্রিয়া ব্যক্ত করছেন না, কিন্তু অখিল কেন বারবার এই ধরনের কথা বলেন আমরা জানি না। তিনি যা বলেছেন সেটা সত্য নয়, আমরা কখনোই বলিনি যে জোট হবে না। কংগ্রেসকে কেন ভয় দেখান, বারবার হুমকি দেন তিনি। উল্লেখ্য, বিরোধী জোট গঠন নিয়ে কোনো সদর্থক জবাব না দেওয়ায় শুক্রবার গৌরব গগৈকে আক্রমণ করে অখিল বলেন, ধৈর্যের পরীক্ষা নিচ্ছেন গৌরব, কোন দিন আমাদের ধৈর্যের বাঁধ ভেঙে যাবে তখন আর জোট হবে না। তবে কংগ্রেস ও রাইজোর দলের মধ্যে এই দ্বন্দ্ব মীমাংসার উদ্যোগ নিয়েছে অসম নাগরিক সমাজ। বিরোধী দলগুলিকে একত্রিত করার প্রয়াস নিয়েছে হিরেন গুহাই, পরেশ মালাকার, অজিত বুইয়েরা। কিছুদিন আগে গুয়াহাটিতে অনুষ্ঠিত অসম সম্মিলিত নাগরিক অভিবর্তনে গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী নাগরিক সমাজ প্রতিটি বিরোধী দলের সঙ্গে পৃথক বৈঠক করছে। বিজেপিকে পরাস্ত করার রণনীতি প্রস্তুত করাই এর মূল উদ্দেশ্য। তাছাড়া বিরোধী দলগুলির মধ্যে ঐক্য জোটানোর চেষ্টাও করা হচ্ছে। শনিবার গুয়াহাটির এক হোটেলে অসম জাতীয় পরিষদ নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসে নাগরিক সমাজ। বৈঠকের পর হিরেন গুহাই বলেন, বিরোধী ঐক্যের কথা আমাদের মন গড়া বিষয় নয়, অসমের মানুষ তা চাইছেন। বিরোধী ঐক্য ছাড়া বিজেপিকে পরাস্ত করা সম্ভব নয়, ফলে বিরোধীদের ঐক্যবদ্ধ করার চেষ্টা করছি আমরা। জাতীয় পরিষদের সঙ্গে কথা বলেছি, তারাও একমত এ ব্যাপারে। জাতীয় পরিষদের সভাপতি লুরিনজ্যোতি গগৈর দাবি, নাগরিক সমাজের সঙ্গে বৈঠক হয়েছে আমাদের, এক বিশেষ প্রক্রিয়ার মধ্য দিয়ে এগোচ্ছি আমরা। বিজেপিকে পরাস্ত করার একমাত্র অস্ত্র হচ্ছে ঐক্য, বিরোধীদের ঐক্যবদ্ধভাবে এগোতে হবে। লুরিনের দাবি, রাজ্যের বাস্তব পরিস্থিতি অনুধাবন করে সংবিধান গণতন্ত্রকে সুরক্ষিত করতে চান যারা, তাদের সবাইকে একত্রিত হওয়া উচিত, সেই চেষ্টা করা হচ্ছে। কিন্তু বিরোধী ঐক্যের পথে বাধা সৃষ্টিকারী কংগ্রেস রাইজোর দলের দ্বন্দ্ব মেটানোর প্রয়াস চালানোর কথা খোলাখুলি বলেছেন অজিত বুইয়া। তিনি বলেন, দুই দলের নেতৃত্বের মধ্যে যেভাবে বাকযুদ্ধ চলছে সেটা পরিবর্তনকামী মানুষ খুব ভালোভাবে নেননি। রাজনীতিতে অবশ্য অনেক কিছু হয়, তবে চেষ্টা করা হচ্ছে যাতে এই বিবাদের দ্রুত নিষ্পত্তি করে সকলে ঐক্যবদ্ধভাবে কাজ করব। পরবর্তী খবর, অস্ত্রের মুখে মহিলাকে ধর্ষণের চেষ্টা, শ্রীভূমিতে গ্রেফতার ভিনধর্মী যুবক। নিজের বাড়িতেই গলায় ধারালো অস্ত্র ঠেকিয়ে বিবাহিতা মহিলাকে ধর্ষণের চেষ্টা ভিনধর্মী যুবকের, ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে শ্রীভূমি জেলার মাইজগ্রাম জিপির সচপুরে। অভিযুক্ত যুবককে আটক করা হয়েছে শ্রীভূমি সদর পুলিশের পক্ষ থেকে। ঘটনায় থানা উত্তেজনা মাইজগ্রাম এবং সচপুর গ্রামে। প্রতিবাদে মাঠে নেমেছে বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠন। পুলিশের হাতে আটক যুবক লাতু সচপুর জিপির 9 নং ওয়ার্ডের আকলিস আলীর পুত্র আব্দুল কাইয়ুম বলে পরিচয় শনাক্ত করেছে পুলিশ। বিবরণে জানা গেছে, ঘটনা শনিবার ভোর 5টা নাগাদ। নির্যাতনের শিকার মহিলার অভিযোগ, এদিন 7 সকালে তিনি প্রাকৃতিক কর্মস্বার্থে ঘরের বাইরে বের হলে মুখে কালো কাপড় বেঁধে তার উপর চড়া হয়ে পার্শ্ববর্তী গ্রামের যুবকটি কোনো কিছু বুঝে ওঠার আগেই তার সঙ্গে কুকর্ম করতে চাইলে তিনি এতে বাধা দেন।
পরবর্তীতে গলায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার চেষ্টা করলে তিনি কোনো ক্রমে পালিয়ে গিয়ে প্রাণ রক্ষা করেন। নির্যাতনের শিকার ওই মহিলা জানান, ঘটনার পর তিনি গ্রামের মুরব্বীদের ডেকে অভিযুক্ত যুবকের পিতার কাছে বিচারপ্রাপ্ত হলে এতে গিয়ে কাইয়ুম গোটা ঘটনা অস্বীকার করে তাকে বার কয়েক বাজে মন্তব্য করতে থাকে। এদিকে ঘটনার খবর পেয়ে ছুটে যান মাঝগ্রাম সুপ্রাকান্দি জেলা পরিষদ সদস্য সাথী রায় কৈরি, মাঝগ্রাম জিপি সভাপতি কাকলি পাল, উত্তর করিমগঞ্জ মণ্ডলের প্রাক্তন সভাপতি পাপলু দেব। ঘটনার তদন্ত চেয়ে অভিযুক্ত যুবকের যাতে কঠোর শাস্তি হয় তার জন্য তারা সাক্ষাৎ করেন পুলিশ সুপার পার্থ প্রতিম দাসের সঙ্গে। এদিকে ঘটনার খবর পেয়ে মাঠে নামে সদর পুলিশ। পুলিশ সুপারের নির্দেশে নিজের বাড়ি থেকে আটক করা হয় যুবককে। পুলিশ সুপার জানান, মহিলার অভিযোগ মতে ঘটনার কয়েক ঘন্টার মাথায় সৎপুর গ্রামের বাড়ি থেকে পুলিশ অভিযুক্তকে আটক করেছে। বর্তমানে থানায় আটক করে জিজ্ঞাসাবাদ অব্যাহত রাখা হয়েছে। তিনি জানান, আইন অনুযায়ী তার বিরুদ্ধে বিহিত ব্যবস্থা নেওয়া হবে। পরবর্তী খবর, শোচনীয় অবস্থা হাইলাকান্দি সনবিল সড়কের। কাদার কারণে আটকা পড়ছে যানবাহন, জনদুর্ভোগ। বৃষ্টির কারণে কর্দমাক্ত হয়ে পড়েছে হাইলাকান্দি সনবিল পূর্ত সড়ক। পণ্যবাহী ট্রাক সহ বাকি যানবাহন আটকে পড়ছে কর্দমাক্ত সড়কের কারণে। অসুবিধায় ভুগছেন রোগীর পরিবারের মানুষও, কারণ অ্যাম্বুলেন্সও যেতে পারছে না। এই সড়কটি নির্মাণ হচ্ছে আসামমালায়, আর কাজের বরাতপ্রাপ্ত ঠিকাদার সংস্থা এবিসিআই মাটি ফেলায় মারাত্মক কাদা হয়ে ঘটছে এই বিষয়। দেখা গেছে শুক্রবার বিকেলে হাইলাকান্দি জেলার সন্তোষনগর অংশে শোচনীয় অবস্থা। শনিবার 7 সকালেই ফের স্তব্ধ হয়ে যায় যান চলাচল, একেবারে চরমে পৌঁছায় জনদুর্ভোগ। কিছু সময় পরপর আটকে পড়েছে যানবাহন। মানুষের কথা হচ্ছে নির্মাণ চলছে ভালো এবং প্রশস্ত সড়ক হওয়ার সময়ের দাবি। সরকার এ কারণে ধন্যবাদ পাওয়ার যোগ্য, আর মানুষ এই উদ্যোগ নেওয়ার জন্য সরকারের প্রশংসা করছেন। কিন্তু বিভাগীয়দের খেয়াল করার প্রয়োজন ছিল বর্ষা যাতে অসুবিধা না হয় যান চলাচলে, যা এখন ঘটছে। বর্ষার সময় বৃষ্টি পড়লে সড়ক কর্দমাক্ত হবে, কিন্তু এরপরও যাতে যান চলাচলে অসুবিধা না হয় সেই খেয়াল রাখা উচিত ছিল। এ বিষয়ে খেয়াল না রাখায় এই পরিস্থিতি। মানুষ বলছেন যা হওয়ার ঘটে গেছে, এখন নির্মাণ সংস্থা দিয়ে বর্ষা যাতে যান চলাচল করে সেই ব্যবস্থা করে দিতে। এলাকার মানুষ উন্নয়ন চান, কিন্তু এভাবে সমস্যা চান না। বিভাগ এবং প্রশাসন এখন উদ্যোগ নিয়ে এই সমস্যার যাতে সমাধান করেন এমনটা চাইছেন। হাইলাকান্দির জেলা শাসক এবং বরাকের 2 মন্ত্রী যথাক্রমে কৃষ্ণেন্দু পাল এবং কৌশিক রায়ের দৃষ্টি আকর্ষণ করে এলাকাবাসী বলেন, খুবই গুরুত্ব দিয়ে যেন তারা বিষয়টি খেয়াল করেন, কারণ এই সড়কটি খুবই গুরুত্বপূর্ণ সনবিল সহ সরসপুর এবং আশেপাশের মানুষের জন্য। এই সড়ক দিয়ে এলাকার ছাত্রছাত্রী, ছোট বড় ব্যবসায়ী সহ সমাজের সব ধরনের হাজার হাজার মানুষ নির্ভরশীল এবং প্রতিদিন যাতায়াত করেন। এছাড়াও এই বর্ষার সময় সনবিলে হাইলাকান্দি ও কাছাড় জেলার মানুষ ছুটে আসেন বিলে নৌবিহারে, ফলে গুরুত্ব অপরিসীম। তাই যুদ্ধকালীন পরিস্থিতিতে আপাতত চলার ব্যবস্থা হয় সেই দাবি তাদের। পরবর্তী খবর, বাল্যবিবাহ। সপ্তগ্রাম জিপি সদস্যের বিরুদ্ধে মামলা নিকটতম প্রতিদ্বন্দ্বীর। নরসিংহপুর উন্নয়ন খণ্ডের আওতাধীন সপ্তগ্রাম গ্রাম পঞ্চায়েতের 6 নম্বর ওয়ার্ড থেকে নির্বাচিত গ্রুপ সদস্য সাদুল্লাহ লস্করের বিরুদ্ধে বাল্যবিবাহের গুরুতর অভিযোগ এনে মামলা দায়ের করেছেন তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আলতাফ হোসেন বড়বুইয়া। এই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে। শনিবার এক সাংবাদিক বৈঠকে আলতাফ হোসেন বড়বুইয়া, ফখরুল ইসলাম বাবুল কৈরি, ফখরুল ইসলাম লস্কর এবং মায়াজুল হক এই অভিযোগের বিস্তারিত তুলে ধরেন। তারা উল্লেখ করেন, আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বে রাজ্য সরকার পঞ্চায়েত ব্যবস্থায় স্বচ্ছতা আনতে পঞ্চায়েত আইনে একটি গুরুত্বপূর্ণ সংশোধনী এনেছে। এই সংশোধনী অনুযায়ী বাল্যবিবাহে জড়িত কোনো ব্যক্তি পঞ্চায়েত সদস্য হিসেবে নির্বাচিত হওয়ার অযোগ্য বিবেচিত হবেন। আলতাফ হোসেন বড়বুইয়া, যিনি পঞ্চায়েত নির্বাচনে 6 নম্বর ওয়ার্ডে সাদুল্লাহ লস্করের বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, তার অভিযোগে জানান যে সাদুল্লাহ লস্কর তার অপ্রাপ্তবয়স্ক স্ত্রীকে বিবাহ করে বাল্যবিবাহে প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন। তিনি এই ঘটনাকে বর্তমান গ্রাম পঞ্চায়েত আইন ও জনপ্রতিনিধিত্ব আইনের সুস্পষ্ট লঙ্ঘন বলে আখ্যায়িত করেন। তার সংগৃহীত তথ্য অনুযায়ী সাদুল্লাহ লস্করের স্ত্রীর জন্ম তারিখ 17/2/1991 এবং তাদের বিবাহের তারিখ 25/4/2007। এই হিসাবে বিবাহের সময় তার স্ত্রীর বয়স ছিল মাত্র 16 বছর 2 মাস 8 দিন, যা আইনত বাল্যবিবাহের সংজ্ঞায় পড়ে।
এছাড়াও তাদের প্রথম কন্যা সন্তানের জন্ম তারিখ 12/10/2008। আলতাফ হোসেন আরও জানান যে মনোনয়ন দাখিলের শেষ তারিখ 11 এপ্রিল অনুযায়ী সাদুল্লাহ লস্করের কন্যার বয়স ছিল 16 বছর 6 মাস, যা তার স্ত্রীর বাল্যবিবাহের বিষয়টি আরও জোরালোভাবে নিশ্চিত করে। আলতাফ হোসেন ববিয়া সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে বিনীত অনুরোধ জানিয়েছেন যে উপরোক্ত তথ্যের ভিত্তিতে একটি নিরপেক্ষ তদন্ত পরিচালনা করা হোক। যদি তদন্তে বাল্যবিবাহে জড়িত থাকার প্রমাণ পাওয়া যায় তবে সাদুল্লাহ লস্করের পঞ্চায়েত সদস্য পদ অবিলম্বে বাতিল করার দাবি জানিয়েছেন তিনি। পরবর্তী খবর, রুকনি নদীতে স্নান করতে গিয়ে নিখোঁজ হল পুনির মুখের এক কিশোর। শনিবার সন্ধ্যায় এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। 19 বছর বয়সী রশিদ আহমেদ লস্কর ওরফে সাবির সন্ধ্যায় স্নান করতে গিয়ে নদীতে নামেন। এরপর তিনি নিখোঁজ হয়ে যান। দীর্ঘক্ষণ বাড়িতে না ফেরায় তার বাবা সুনাম উদ্দিন লস্করের মনে উদ্বেগ সৃষ্টি হয়। সন্ধ্যার পরও ছেলের খোঁজ না মেলায় তিনি নিজেই 2-3 বার বাড়ি থেকে বেরিয়ে যান। কিছুক্ষণ পর তার বাতিজাকে গরু চড়িয়ে ফিরতে দেখে সুনামউদ্দিন সাবিরের বিষয়ে জিজ্ঞাসা করেন। বাতিজা জানায় সাবিরের চপ্পল এবং গামছা নদীর পাড়ে দেখতে পেয়েছে। এই খবর শুনে সুনামউদ্দিনের সন্দেহ হয় যে তার ছেলে নদীতে তলিয়ে গেছে। এরপর আর দেরি না করে পরিবারের সদস্য এবং গ্রামবাসীরা দ্রুত নদীতে নেমে সাবিরের খোঁজে তল্লাশি শুরু করেন, কিন্তু অনেক খোঁজাখুঁজির পরেও তাকে আর খুঁজে পাওয়া যায়নি। এখনো পর্যন্ত সাবির নিখোঁজ রয়েছেন। পরিবার আরও জানিয়েছে যে রশিদ আহমেদ শারীরিকভাবে কিছুটা অক্ষম ছিলেন এবং সাদাসিধা প্রকৃতির ছিলেন। বয়স বেশি হলেও তিনি বর্তমানে সঞ্জয় গান্ধী এমই স্কুলের ছাত্র ছিলেন। সাবিরের হঠাৎ নিখোঁজ হয়ে যাওয়ায় পরিবার এবং গোটা গ্রামে সুখের পরিবেশ বিরাজ করছে। আজকের বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত।